যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের টপ 100 এমসিকিউ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। এবার সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, কোন যুক্তিবিদ যৌক্তিক সংজ্ঞার ধারণা প্রবর্তন করেন? আমরা জানি যৌক্তিক সংজ্ঞা সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছেন তিনি হচ্ছে কি অ্যারিস্টটল। আর অ্যারিস্টটল আমরা যুক্তিবিদ্যার জনকও বলে থাকি। তিনি যৌক্তিক সংজ্ঞা সম্পর্কে সর্বপ্রথম ধারণাটা প্রদান করেছেন। পরের দিকে, যৌক্তিক সংজ্ঞায় পদের কোন দিককে বিশ্লেষণ করা হয়? আমরা জানি যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কি পদের জাত্যার্থ নিয়ে আলোচনা করে, পদের জাত্যার্থ নিয়ে আলোচনা করে। দ্বিতীয় পত্রের দুইটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, একটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা, একটা হচ্ছে কি যৌক্তিক বিভাগ। সংজ্ঞার মধ্যে পদের জাত্যার্থ নিয়ে আলোচনা করা হয়, আর বিভাগের মধ্যে পদের ব্যাক্তার্থ নিয়ে আলোচনা করা হয়। আর জাত্যার্থ মানে হচ্ছে কি পদের আবশ্যিক গুণাবলীকে বোঝানো হয়ে থাকে। এরপরটা দেখে, বর্ণনা কোন ধরনের প্রক্রিয়া? বর্ণনা হচ্ছে কি একটা লৌকিক প্রক্রিয়া। বর্ণনা হচ্ছে এক ধরনের কি লৌকিক প্রক্রিয়া। অর্থাৎ সংজ্ঞার ক্ষেত্রে আমরা কি বলি, যেমন দেখো মানুষ, আমরা যদি বলি মানুষের একটা সংজ্ঞা দিব, তাহলে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। তাহলে এখানে মানুষের বুদ্ধির কথা বলা হচ্ছে এবং জীববৃত্তির কথা বলা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে কি সংজ্ঞা। অর্থাৎ জাত্যার্থ যা আছে সেটাকে উল্লেখ করতে হবে, সম্পূর্ণ জাত্যার্থকে উল্লেখ করতে হবে। তাহলে এখন বর্ণনা, বর্ণনা হচ্ছে একটা লৌকিক প্রক্রিয়া। যেমন আমরা যদি মানুষ কাকে বলে, তাহলে যার দুইটা হাত আছে, পা আছে, কান আছে, নাক আছে, তাকে কি বলা হয়? মানুষ বলা হয়। তো এটাকে বলা হচ্ছে কি বর্ণনাটা এক ধরনের লৌকিক প্রক্রিয়া, আর সংজ্ঞাটা হচ্ছে কি এক ধরনের জাত্যার্থ, এটা হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া সংজ্ঞাটা। তারপর যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। এর আগে আমরা বললাম বর্ণনা হচ্ছে লৌকিক প্রক্রিয়া, আর যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কি এক ধরনের বৈজ্ঞানিক প্রক্রিয়া, এক ধরনের বৈজ্ঞানিক প্রক্রিয়া। তারপর সংজ্ঞা প্রদানের যুক্তিবিজ্ঞান কয়টি নিয়মের কথা উল্লেখ করেছেন? আমরা জানি যুক্তিবিদ্যার যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে 5টা নিয়মের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ আমরা 1 থেকে 5 পর্যন্ত। প্রথম নিয়মটা হচ্ছে কি সম্পূর্ণ জাত্যার্থ উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে কি সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না, রূপক শব্দ ব্যবহার করা যাবে না, দুর্বোধ্য শব্দ ব্যবহার করা যাবে না। এরকম 5টা নিয়মের কথা বলছেন। 5টা নিয়মের মাধ্যমে যৌক্তিক সংজ্ঞাটা প্রদান করতে হবে। এরপরে আমরা প্রশ্নে যাই, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ মরণশীল জীব, এই কোন সংজ্ঞার উদাহরণ? অর্থাৎ আমরা এখানে জানি যে কি যৌক্তিক সংজ্ঞা শুধুমাত্র জাত্যার্থকে নিয়ে আলোচনা করে। এখানে মানুষের একটা জাত্যার্থের কথা বলা হচ্ছে জীববৃত্তি, আর একটা জাত্যার্থের কথা বলা হচ্ছে বুদ্ধিবৃত্তি। কিন্তু এই যে মরণশীল, এটা একটা অতিরিক্ত গুণ, এটা হচ্ছে কি একটা অতিরিক্ত গুণ। এই অতিরিক্ত গুণটা হচ্ছে আবার মানুষের, অর্থাৎ এই যে জাত্যার্থ থেকে নিঃসৃত হয়েছে। অর্থাৎ যেটা যাত্রা থেকে নিঃসৃত হয় তাকে আমরা কি বলি? উপলক্ষণ বলি। তাহলে আমরা বললাম যে যদি কোনো অতিরিক্ত গুণ থাকে এবং সেটা যদি উপলক্ষণ হয়, তাহলে যেই সংজ্ঞাটা হবে সেটা হচ্ছে কি বাহুল্য সংজ্ঞা। অর্থাৎ 1 নাম্বার নিয়মের অনুপপত্তি, 4টা অনুপপত্তির মধ্যে একটা হচ্ছে কি বাহুল্য সংজ্ঞা। তাহলে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন মরণশীল জীব, এটা হচ্ছে কি বাহুল্য সংজ্ঞা। এরপরটা আমরা দেখি রাইট আনসার, এটা হচ্ছে কি বাহুল্য সংজ্ঞা। তারপর মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন মরণশীল জীব, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন মরণশীল জীব। তাহলে এটা হচ্ছে কোন ধরনের? বাহুল্য সংজ্ঞাজনিত উদাহরণ। এরপরে দেখো মানুষ হয় জীব, এটা কোন ধরনের সংজ্ঞা? মানুষ হয় জীব। তাহলে আমরা জানি মানুষের একটা জাত্যার্থের কথা এখানে বলা আছে, আরেকটা জাত্যার্থ সেটা হচ্ছে কি বুদ্ধিবৃত্তি। অর্থাৎ বুদ্ধিবৃত্তির কথা এখানে বলা হয়নি। অর্থাৎ আমরা প্রথম নিয়মে বলছিলাম যে কি যুক্তির সংজ্ঞা যে প্রথম নিয়মটা সেটা হচ্ছে কি সম্পূর্ণ জাত্যার্থ যা আছে তা উল্লেখ করতে হবে, কমও বলা যাবে না, বেশিও বলা যাবে না। তাহলে এখানে জাত্যার্থ কম হয়ে গেছে। যদি জাত্যার্থ কম হয় তাহলে সেটা হচ্ছে কি অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। অর্থাৎ এটা হচ্ছে কি কোন ধরনের সংজ্ঞা? সেটা হচ্ছে কি অতি ব্যাপক সংজ্ঞা। আমরা সঠিক উত্তর দেখে নিই, এটা হচ্ছে কি অতি ব্যাপক সংজ্ঞা। এরপরে দেখি মানুষ হয় সৃষ্টির মুকুট। তাহলে এখানে দেখুন যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম, অর্থাৎ আমরা যেই পদটার সংজ্ঞা দিব তার সাথে কি কোনো কিছু তুলনা করা যাবে না এবং দুর্বোধ্য শব্দ ব্যবহার করা যাবে না। কিন্তু এখানে দেখো এই যে মানুষকে সৃষ্টির মুকুটের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ আমরা অনেক সময় পানি হয় জীবন, তারপর হচ্ছে কি সিংহ হয় পশুর রাজা, উট হয় মরুভূমির জাহাজ। এগুলোকে উটকে মরুভূমির জাহাজের সাথে তুলনা করা, সিংহকে পশুর রাজার সাথে তুলনা করা। সো এইরকম এখানে মানুষকে সৃষ্টির মুকুটের সাথে তুলনা করা হয়েছে। তাহলে এটা হচ্ছে কি রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, এটা হচ্ছে কি রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, অথবা এটা একটু হচ্ছে এক ধরনের রূপক সংজ্ঞা। তারপর দেখি আমরা এরপর হচ্ছে সিংহ হলো পশুর রাজা। এখানে হচ্ছে সিংহকে পশুর রাজার সাথে তুলনা করা হয়েছে। তাহলে এটা হচ্ছে যেমন রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি।
এরপরে দেখি নিচের কোনটি রূপক সংজ্ঞাজনিত অনুপবর্তির উদাহরণ, যেমন মানুষ হয় প্রাণী, উট হয় মরুভূমির জাহাজ, সুখ হলো দুঃখের অভাব, ফুল হয় পুষ্প। তাহলে এখানে আমরা দেখতেছি উটকে মরুভূমির জাহাজের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ দ্বিতীয় নিয়মের লঙ্ঘন, যেটা হচ্ছে কি যদি আমরা কি করি কোনো পদের সাথে তুলনা করি সেটা হচ্ছে রূপক সংজ্ঞাজনিত অনুপবর্তি। এখানে সঠিক উত্তর হবে উট হয় মরুভূমির জাহাজ। এরপরে প্রশ্নে যাই, সমার্থক শব্দ ব্যবহার করলে সংজ্ঞায় কোন অনুপবর্তি ঘটে। এটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম, অর্থাৎ তৃতীয় নিয়ম বলা হচ্ছে কি কোনো সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। আমরা যদি সমার্থক শব্দ ব্যবহার করি তাহলে যে অনুপবর্তি হবে তাকে বলা হচ্ছে কি চক্রক সংজ্ঞাজনিত অনুপবর্তি, অর্থাৎ ফুল হয় পুষ্প, ফুল হয় পুষ্প, কারণ যেটা ফুল সেটা হচ্ছে কি পুষ্প, লাউ হয় কদু, অর্থাৎ এরকম সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না, করলে যেটা হবে সেটা হচ্ছে কি চক্রক সংজ্ঞাজনিত অনুপবর্তি। এরপর দেখি সুখ হলো দুঃখের অনুপস্থিতি, এটা কোন ধরনের অনুপবর্তি ঘটেছে। এটা হচ্ছে কি যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম, অর্থাৎ নয়ার্থক কোনো সংজ্ঞা দেওয়া যাবে না, অর্থাৎ নেতিবাচক কোনো কথা বলা যাবে না, আমাকে সবসময় ইতিবাচক সংজ্ঞাটা দিতে হবে। যেমন এখানে কি বলছে সুখ হলো দুঃখের অনুপস্থিতি, এটা হচ্ছে কি নেতিবাচক, তাহলে নেতিবাচক যদি আমরা কোনো সংজ্ঞা দিই তাহলে সেটা হচ্ছে নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপবর্তি, সেটা হচ্ছে কি নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপবর্তি। তাহলে আমার সঠিক উত্তরটা হচ্ছে কি নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপবর্তি। এরপরে দেখো কোনটির সংজ্ঞা দেওয়া সম্ভব, অর্থাৎ কোনটির সংজ্ঞা দেওয়া যায়। যেমন এখানে অপশন আছে শ্রেণীবাচক পদ, স্বকীয় নামবাচক পদ, বিশিষ্ট পদ এবং বিশিষ্ট গুণবাচক পদ। আমরা জানি স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর নামের সংজ্ঞা দেওয়া যায় না, কোনো বিশিষ্ট পদেরও সংজ্ঞা দেওয়া যায় না, আবার বিশিষ্ট গুণবাচক পদেরও সংজ্ঞা দেওয়া যায় না। তাহলে সঠিক উত্তর কোনটা হবে শ্রেণীবাচ বা জাতিবাচক পদ, শ্রেণী বা জাতিবাচক পদে কী দেওয়া যায় সংজ্ঞা দেওয়া যায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে কত শ্রেণী বা জাতিবাচক পদ। এই পদটা থেকে সংজ্ঞা প্রদান করা যায় না কার, তাহলে হচ্ছে কি এই যে সর্বোচ্চতম জাতি, দ্রব্য, একটা হচ্ছে উপজাতি, পদ, জাতি, তাহলে এগুলো প্রত্যেকটা সংজ্ঞা দেওয়া যায়, জাতির সংজ্ঞা দেওয়া যায়, পদের সংজ্ঞা দেওয়া যায়, উপজাতির সংজ্ঞা দেওয়া যায়, কিন্তু দ্রব্য আমরা দ্রব্যকে বলি কি বৃহত্তম বা পরমতম বা সর্বোচ্চতম জাতি, যেটা কি দেওয়া যায় না সংজ্ঞা দেওয়া যায় না। তো সুতরাং এখানে সঠিক উত্তর হচ্ছে কি দ্রব্য। এরপরে প্রশ্ন আসি, যৌক্তিক সংজ্ঞায় উল্লেখ করতে হয় কি পদের বিভেদক লক্ষণ, উপলক্ষণ এবং আসন্নতম জাতি। আমরা জানি পদের বিভেদের লক্ষণ, অর্থাৎ জাতি থেকে উপজাতিকে আমরা যেই গুণ দ্বারা পৃথক করি তাকে বলা হচ্ছে কি বিভেদক লক্ষণ। উপলক্ষণ এটাও যাত্রা থেকে নিঃসৃত হয়, তাহলে এটা কি থাকে সংজ্ঞার মধ্যে উপলক্ষণও থাকে। কিন্তু আসন্নতম জাতি অর্থাৎ যেমন আমরা যদি বলি যেমন মানুষ তারপর হচ্ছে কি জীব, এখানে জীব হচ্ছে কি মানুষের আসন্নতম জাতি, অর্থাৎ মানুষ থেকে আমরা উপরের দিকে গেলে যেটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে কি আসন্নতম জাতি। তাহলে এখন সংজ্ঞার ক্ষেত্রে আমার কোন জিনিসটা উল্লেখ করা যাবে না, তাহলে বিভেদক লক্ষণ সংজ্ঞার ক্ষেত্রে কি করতে হবে উল্লেখ করতে হবে। তারপরে হচ্ছে কি আসন্নতম জাতির কথা উল্লেখ করতে হবে, তাহলে উপলক্ষণের কথা সংজ্ঞায় উল্লেখ করা যায় না, উপলক্ষণ যদি আমরা কী করি সংজ্ঞা ব্যবহার করি তখন সংজ্ঞাটা কী হবে ভুল হবে। তো সুতরাং সঠিক উত্তর হচ্ছে কত 1 এবং 3, 1 এবং 3 বিভেদক লক্ষণ এবং আসন্নতম জাতি। এরপরে যায় কোন ধরনের পদকে সংজ্ঞায়িত করা যায় না, স্বকীয় নামবাচক পদ, বিশিষ্ট নামবাচক পদ, পরমতম পদ। তাহলে এখানে তিনটা সঠিক, আমরা এর আগের ব্যাখ্যায় বললাম এই তিনটা কী দেওয়া যায় না সংজ্ঞা দেওয়া যাবে না। তারপর রাতুল বলল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন মরণশীল জীব, মনির বলল মানুষ হয় সৃষ্টির মুকুট। রাতুলের বক্তব্যটিতে কোন প্রকারের সংজ্ঞাকে নির্দেশ করা হয়েছে, অর্থাৎ রাতুল কি বলছে এখানে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন মরণশীল জীব, যেমন আমরা একটা পাচ্ছি বুদ্ধিবৃত্তি, একটা পাচ্ছি কি জীববৃত্তি। এই বুদ্ধিবৃত্তি জীববৃত্তি হচ্ছে মানুষের জাত্যাত্ম, এগুলোর বাইরে আরেকটা গুণের কথা বলা হচ্ছে যেটা হচ্ছে কি উপলক্ষণ। তাহলে অতিরিক্ত যদি কোনো গুণ থাকে এবং সেটা যদি কি হয় উপলক্ষণ হয় তাহলে আমরা তাকে বলি বাহুল্য সংজ্ঞাজনিত অনুপবর্তি। তাহলে এখানে বাহুল্য সংজ্ঞাকে বোঝানো হয়েছে, সঠিক উত্তর হচ্ছে কি বাহুল্য সংজ্ঞাজনিত অনুপবর্তি। এরপরে কোয়েশ্চেন দেখি রাতুল এবং মনিরের সংজ্ঞায় পার্থক্যটা কি, অর্থাৎ দুজনের সংজ্ঞাটা আমরা দেখি একটু। মনির বলল মানুষ হয় সৃষ্টির মুকুট, তাহলে এইটাও ভুল, কারণ এখানে মানুষকে সৃষ্টির মুকুট হিসেবে তুলনা করা হয়েছে, আর এখানে মানুষ হয় মরণশীল জীব, অতিরিক্ত গুণের কথা বলা হয়েছে, তাহলে দুইটা সংজ্ঞায় হচ্ছে কি ভুল। তাহলে আমাদের অপশনগুলো একটু টেস্ট করি। একজনের সংজ্ঞা জাত্যাত্ব সংক্রান্ত কিন্তু অন্যজনের সংখ্যা ভাষা সংক্রান্ত, একজনের সংজ্ঞা যথার্থ নিয়ম অনুসরণ করেছে কিন্তু অন্যজনের সংজ্ঞা যথার্থ নিয়ম অনুসরণ করেনি, দুজনেই যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করেছে। তাহলে আমার সঠিক উত্তর হবে কোনটা দুজনেই যৌক্তিক সংজ্ঞার নিয়ম
লঙ্ঘন করেছে, অর্থাৎ 3 নাম্বারটা হচ্ছে কি আমার সঠিক উত্তর, দুজনে যৌক্তিক সংজ্ঞার নিয়মটা লঙ্ঘন করেছে। এরপরে ক্ষেত্রে দেখি কবির সাহেব তার ছেলের কাছে মানুষের জীবন নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, মানুষের জীবন সুখ দুঃখ হাসি কান্না ইত্যাদি নিয়ে। ছেলে বাবার কাছে জিজ্ঞেস করলো সুখ কী, তখন বাবা ছেলেকে বললেন সুখ হচ্ছে দুঃখের অনুপস্থিতি। তাহলে এখানে বাবার সর্বশেষ বক্তব্যে কোন অনুভূতি ঘটেছে, তাহলে আমার এই জায়গাটাতে ফোকাস করতে হবে। এখানে আমরা দেখি সুখকে, সে কথাটা বলা হয় নাই, সুখকে আরেকটা অর্থাৎ দুঃখের অনুপস্থিতি বুঝিয়েছে, অর্থাৎ নেতিবাচক কথা বলেছে। তো সেটাকে এখানে কোন ধরনের অনুভূতি হবে, নয়র্থক সংজ্ঞাজনিত অনুভূতি। তাহলে কোন ধরনের অনুভূতি করেছে, নয়র্থক সংজ্ঞাজনিত অনুপভূতি। এরপর আমরা যাই উদ্দীপকের অনুভূতির কারণটা, অর্থাৎ এই ধরনের যখন অনুভূতি করে তাহলে ওই সংজ্ঞাটা কী ধরনের হবে। তাহলে প্রথমত সংজ্ঞাটা কী হবে, ভ্রান্ত হবে, ভ্রান্ত মানে ভুল। আবার এটা কি হবে, ত্রুটিপূর্ণ, এটা মানে হচ্ছে কি ভুল, অর্থাৎ সংজ্ঞাটাই ভুল হবে। আমার সঠিক উত্তর হবে কি 1 এবং 2, সঠিক উত্তর হচ্ছে কত 1 এবং 2। আমরা এরপরে প্রশ্নে যাই, যৌক্তিক বিভাগ। আমরা আগে বলছিলাম যে কি যৌক্তিক সংজ্ঞা জাত্যার্থ নিয়ে আলোচনা করে এবং যৌক্তিক বিভাগ ব্যক্তার্থ নিয়ে আলোচনা করে। যৌক্তিক সংজ্ঞা জাত্যার্থ নিয়ে আলোচনা করে এবং যৌক্তিক বিভাগ ব্যক্তার্থ নিয়ে আলোচনা করে। তাহলে এখানে কি হবে, যৌক্তিক বিভাগ মানে হচ্ছে কি ব্যক্তার্থের বিশ্লেষণ, যৌক্তিক বিভাগ মানে হচ্ছে কি ব্যক্তার্থের বিশ্লেষণ। এরপরে যে যৌক্তিক বিভাগে একই সময়ে মূল সূত্র গ্রহণ করা যায়, অর্থাৎ একই সময়ে কয়টা মূল সূত্র গ্রহণ করতে হয়। আমরা জানি যৌক্তিক বিভাগ হচ্ছে কি এমন একটা বিষয়, একটি মাত্র মূলনীতি অনুযায়ী কোনো পদকে বাক করার নিয়মই হচ্ছে কি যৌক্তিক বিভাগ। অর্থাৎ এখানে সব সময় কি থাকবে, একটি মূলনীতি থাকবে, একটি মাত্র মূলনীতি অনুযায়ী কোনো পদকে বাক করার নিয়মই হচ্ছে কি যৌক্তিক বিভাগ। অর্থাৎ জাতিবাচক পদকে তার অন্তর্গত উপজাতিতে ভাগ করতে হবে শুধুমাত্র একটা মূলনীতি অনুসরণ করে, তাকে বলা হচ্ছে কি যৌক্তিক বিভাগ। সেখানে সঠিক উত্তর হচ্ছে কয়টা, একটা। এরপর দেখো যৌক্তিক বিভাগের কয়টা নিয়ম আছে, যৌক্তিক বিভাগের 6টা নিয়ম আছে। যৌক্তিক সংজ্ঞার 5টা নিয়ম এবং যৌক্তিক বিভাগের 6টা নিয়ম। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবে, সেটা হচ্ছে যৌক্তিক বিভাগের ক্ষেত্রে কয়টা নিয়ম, 6টা নিয়ম, এবং যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে কয়টা নিয়ম, 5টা নিয়ম। তারপর যৌক্তিক বিভাগে একাধিক মূলনীতি গ্রহণ করলে কোন অনুপপত্তি ঘটে, অর্থাৎ একের অধিক যদি আমরা মূলনীতি নিয়ে থাকি তাহলে সেখানে এক ধরনের ভুল হয়, সেটাকে বলা হয় কি সংকর বিভাগজনিত অনুপপত্তি, অর্থাৎ এটা মিক্স হয়ে যায়। যেমন আমি যদি কি মানুষকে ভাগ করি লম্বা ফর্সা এবং সুখী, তাহলে যে লম্বা মানুষ কি সবসময় সুখী হয়, বা ফর্সা মানুষ কি সবসময় সুখী হয়, আর বা ফর্সা মানুষেরা কি সবসময় লম্বা হয়, এটা কি হয়ে যায়, মিক্স হয়ে যায়, এটাকে বলা হচ্ছে কি সংকর বিভাগজনিত অনুপপত্তি। তাহলে আমার সঠিক করতে হবে কোনটা, সংকর বিভাগজনিত অনুপপত্তি। এরপরে যে ডিকটমি শব্দের অর্থ কি, এই ডিকটমি শব্দের ধারণা দিয়েছেন, এই ডিকটমি সর্বপ্রথম ধারণা দিয়েছেন সেটা হচ্ছে জেরেমি বেন্থাম। এই ডিকটমি শব্দের অর্থ হচ্ছে কি 2 ভাগে ভাগ করা, 2 ভাগে ভাগ করা। এইটা হচ্ছে দুটো শব্দ, একটা হচ্ছে কি ডিকা, আরেকটা হচ্ছে কি টেমনো। অর্থাৎ ডিকা মানে হচ্ছে কি 2, টেমনো মানে হচ্ছে কি করা, ভাগ করা, টেমনো মানে হচ্ছে কি করা, ভাগ করা। ডিকটমি মানে হচ্ছে কি 2 ভাগে ভাগ করা, কোনো একটা পদকে যখন আমরা 2 ভাগে ভাগ করি তাকে বলা হচ্ছে কি ডিকটমি বা দ্বিকোটিক বিভাগ। তাহলে সঠিক উত্তর হবে কি আমার 2 ভাগে ভাগ করা। তারপর ডিকটমি শব্দের উৎপত্তি হয়েছে কোথা থেকে, কিছুক্ষণ আগে বললাম ডিকটমি শব্দের উৎপত্তি হয়েছে কোথা থেকে, ডিকা থেকে। ডিকা এবং টেমনো দুটা শব্দ থেকে উৎপত্তি হয়েছে। আমার এখানে অপশনের মধ্যে যা আছে তার মধ্যে ডিকা হচ্ছে কি রাইট আনসার। এরপরে দেখি দ্বিকোটিক বিভাগের মূল ভিত্তি কি, অর্থাৎ দ্বিকোটিক বিভাগটা কোন নিয়মের উপর ভিত্তি করে আলোচনা করা হয়। তাহলে দ্বিকোটিক বিভাগটা হচ্ছে কি বিরোধ নিয়মের উপর ভিত্তি করে আলোচনা করা হয়। যুক্তিবিদ্যার প্রথম পত্রে আমরা পড়ছিলাম ওই যে বিরোধ নিয়ম, এরিস্টটলের 4টা নিয়মের একটা হচ্ছে বিরোধ নিয়ম, আর হচ্ছে বিরুদ্ধ পথ এবং বিপরীত পথ। বিরোধ মানে হচ্ছে যেই পথটা আমি বলবো ঠিক তার বিপরীত। যেমন আমি যদি বলি সৎ তাহলে হচ্ছে কি অসৎ, এটা হচ্ছে যেমন সকাল অসকাল, এটা হচ্ছে কি বিরোধ নিয়ম। অর্থাৎ দ্বিকোটিক বিভাগের মূল ভিত্তিটা হচ্ছে কি বিরোধ নিয়ম, দ্বিকোটিক বিভাগের মূল ভিত্তি হচ্ছে কি বিরোধ নিয়ম। এরপরে দেখি দ্বিকোটিক বিভাগ প্রবর্তন করেন কে, অর্থাৎ দ্বিকোটিক বিভাগ সম্পর্কে সর্বপ্রথম কে ধারণা দিয়েছিলেন, জেরেমি বেন্থাম। বেন্থাম বা জেরেমি বেন্থাম হচ্ছে কি দ্বিকোটিক বিভাগ সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন। আমরা পরে কোয়েশ্চেনে যাই, দ্বিকোটিক বিভাগে একটি জাতিকে কয়টি উপজাতিতে ভাগ করা যায়, অর্থাৎ 2টা উপজাতিতে ভাগ করা যায়। কারণ ওই যে ডিকটমি শব্দের মধ্যে আমরা বলে দিলাম
ডিকা এবং টেমন, অর্থাৎ দুই ভাগে ভাগ করা, তাহলে একটা জাতিকে দুইটা উপজাতির মধ্যে ভাগ করা যাবে, সেটাকে বলা হচ্ছে কি দ্বিকোটিক বিভাগ। এরপরে দেখি যৌক্তিক বিভাগ কোন ধরনের প্রক্রিয়া? লৌকিক, সামাজিক, মানসিক এবং বৈজ্ঞানিক। যৌক্তিক বিভাগটা হচ্ছে কি মানুষের মনে মনে হয়। যেমন আমি যদি এখানে মানুষকে ভাগ করব, মানুষ, আমি একটা মূলনীতি নিলাম, সেটা হচ্ছে কি সততা। তাহলে আমি মানুষকে ভাগ করতে পারি সৎ এবং অসৎ। এই মূলনীতিটা হচ্ছে কি ব্যক্তি তার মনে মনে রেখে কি করে মানুষকে ভাগ করে থাকে। এখানে কিন্তু এটা আমরা জাস্ট দেখানোর জন্য লিখলাম, সেই জন্য এটাকে বলা হচ্ছে কি মানসিক প্রক্রিয়া। এটা মনে মনে কি করে ভাগটা করে থাকে, সেই জন্য যৌক্তিক বিভাগটা এক ধরনের মানসিক প্রক্রিয়া বলা হয়ে থাকে। এরপর দেখো উল্লেখিত চিত্রে কোন বিভাজন প্রক্রিয়া করেছে? আমরা এখানে দেখি এই যে জীব, এটাকে ভাগ করছে, একটা হচ্ছে কি মানুষ, একটা হচ্ছে কি অমানুষ। অর্থাৎ ঠিক মানুষের একটা বিরুদ্ধ পথ অমানুষ। আবার মানুষকে ভাগ করছে বাংলাদেশি মানুষ এবং অবাংলাদেশি মানুষ। তাহলে এটা হচ্ছে কি বাংলাদেশি বিরুদ্ধ, অর্থাৎ বিরুদ্ধ একটা পদে ভাগ করছে। তাহলে এটা কোন ধরনের বিভাজন প্রক্রিয়া? এটা হচ্ছে কি দ্বিকোটিক বিভাগ প্রক্রিয়া। দ্বিকোটিক বিভাগ মানে হচ্ছে কি করা, সমান দুই ভাগে ভাগ করা, এটা হচ্ছে কি দ্বিকোটিক বিভাগ প্রক্রিয়া। এরপরে কোয়েশ্চনে দেখি উদ্দীপকের বিভাজনের সুবিধা, অর্থাৎ ওই যে দ্বিকোটিক বিভাগের বিভাজনের সুবিধা, কারণ এটা হচ্ছে একটা সহজ সরল প্রক্রিয়া, আর এখানে হচ্ছে কোনো অনুপপত্তি হয় না, বিভক্ত উপজাতিগুলো পরস্পর বিরুদ্ধপথ হয়। অর্থাৎ এই তিনটাই সুবিধা দ্বিকোটিক বিভাগের মধ্যে আছে, কারণ আমরা জানি যে কি এটা সহজ সরল প্রক্রিয়া। এটা হচ্ছে কি ওই যে ছোটোবেলা যেমন আমরা বিপরীত শব্দ পড়ছিলাম, ঠিক সেরকমই সকাল অসকাল, সৎ অসৎ, সুন্দর অসুন্দর, অর্থাৎ যেই শব্দটা তুমি বলবো তার আগে একটা কি অ দিয়ে শুরু করতে হবে। এখানে কোনো অনুপপত্তি হয় না, আর এটা হচ্ছে পরস্পর বিরুদ্ধ পথ থাকে সবসময়, সেই জন্য এটাকে এখানে তিনোটাই রাইট আনসার হবে। সঠিক উত্তর হচ্ছে কোনটা? তিনোটাই, 1 2 3। এরপরে কোশ্চেন দেখি আরোহ কি, অর্থাৎ আরোহ কাকে বলা হয়? এগুলো আমরা প্রথম পত্র থেকে ধারণা পেয়ে যাচ্ছি। আরোহ অনুমানটা কি? আরোহ হচ্ছে কি বিশেষ থেকে যখন সার্বিকে গমন করা হয়, যখন কোনো যুক্তিবাক্যে বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে সার্বিক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়, তাকে বলা হচ্ছে কি আরোহ অনুমান। যেমন আমরা বাংলাদেশের কাক দেখেছি কালো, পাকিস্তানের কাক দেখেছি কালো, অস্ট্রেলিয়ার কাক দেখেছি কালো, সুতরাং সকল কাক হয় কালো, এটাকে বলা হচ্ছে কি আরোহ অনুমান। তাহলে এখানে কি হবে? বিশেষ থেকে সার্বিকের দিকে গমন করা হয়ে থাকে। এরপরে কোয়েশ্চেন দেখে আরোহ প্রধানত কত প্রকার? আরোহ অনুমান প্রধানত 2 প্রকার হয়। একটা হচ্ছে কি প্রকৃত আরোহ, আর একটা হচ্ছে কি অপ্রকৃত আরোহ। আরোহ অনুমান প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে প্রকৃত আরোহ, আর একটা হচ্ছে কি অপ্রকৃত আরোহ। আবার এই প্রকৃত আরোহকে 3 ভাগে ভাগ করা হয়, অপ্রকৃত আরোহকেও 3 ভাগে ভাগ করা হয়। অর্থাৎ প্রকৃত আরোহ 3 প্রকার, অপ্রকৃত আরোহ 3 প্রকার। প্রকৃত আরোহ 3 প্রকার মধ্যে কি কি আছে? বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক এবং সাদৃশ্য অনুমান। অপ্রকৃত আরোহ 3 প্রকার মধ্যে কি কি আছে? পূর্ণাঙ্গ আরোহ, ঘটনা সংযোজন, আরেকটা হচ্ছে কি যুক্তি সাম্যমূলক আরোহ। অর্থাৎ 3 প্রকারের আরোহ রয়েছে। তাহলে মূল আরোহ হচ্ছে কত প্রকার? 2 প্রকার। আমাদের সঠিক উত্তর হবে কত? 2 প্রকার। এরপরে কোয়েশ্চনে যাই আরোহের প্রাণ বা মূল বৈশিষ্ট্যকে। অর্থাৎ আরোহের প্রাণ হচ্ছে কি এখানে একটা কি থাকবে? লম্ব থাকবে। অর্থাৎ বিশেষ দৃষ্টান্ত থেকে যখন আমরা সার্বিকের দিকে যাই তখন আমরা 2টা বা 3টাকে দেখেই তারপর লাভ দিয়ে চলে যাই বাকিগুলোর ক্ষেত্রে। যেমন আমরা এর আগে যে উদাহরণটা কথা বললাম, বাংলাদেশের কাক দেখেছি, পাকিস্তানের কাক দেখেছি এবং অস্ট্রেলিয়ার কাক দেখেছি, সেখান থেকে বললাম দুনিয়ার সকল কাক হয় কালো, তাহলে বাকি দেশগুলোকে আমরা দেখি নাই। এই যে লাভ দিয়ে চলে যাবো এটাকে বলা হচ্ছে কি আরোহমূলক উলম্পন। অর্থাৎ আরোহের প্রাণ বা মূল বৈশিষ্ট্য হচ্ছে কি আরোহমূলক উলম্পন বা আরোহমূলক লম্ব বলা হয়ে থাকে। এরপরে কোশ্চেনে যায় আরোহের ধারণার প্রবর্তককে। অর্থাৎ সর্বপ্রথম আরোহ সম্পর্কে কে ধারণা দিয়েছেন? সেটা হচ্ছে কি এরিস্টটল। আমরা জানি যে যুক্তিবিদ্যা নিয়ে সর্বপ্রথম আলোচনাটা শুরু করছেন হচ্ছে কি এরিস্টটল। আরোহের ধারণাটা হচ্ছে কার? এরিস্টটলের। এরপরে কোশ্চেনে যায় আরোহের উলম্পন কি? অর্থাৎ উলম্পন বা লম্পটা কি? আরোহমূলক লম্প হচ্ছে কি জানা থেকে জানায় উত্তরণ, জানা থেকে অজানায় উত্তরণ, অজানা থেকে জানায় উত্তরণ, অজানা থেকে অজানায় উত্তরণ। তাহলে কোথায় যাওয়া হয়? সেটা হচ্ছে কি আরোহণ ভাবনার মূলটা হচ্ছে কি জানা বিষয়ের উপর ভিত্তি করে অজানা বিষয় সম্পর্কে করা জ্ঞান অর্জন করা, অর্থাৎ জানা থেকে অজানায় উত্তরণ করা। তারপরে দেখি প্রকৃত আরোহ কত প্রকার? এর আগে আমরা ব্যাখ্যা দেখলাম প্রকৃত আরোহ হচ্ছে কত প্রকার? 3 প্রকার। অর্থাৎ আরোহ 2 প্রকার বলছি, একটা হচ্ছে প্রকৃত, অপ্রকৃত। প্রকৃত হচ্ছে 3 প্রকার, অপ্রকৃত হচ্ছে 3 প্রকার। তাহলে সঠিক উত্তর হচ্ছে কত? 3 প্রকার। এরপরে যাই বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কিরূপ হয়?
অর্থাৎ প্রকৃতারোহের একটা প্রকারভেদ হচ্ছে কি বৈজ্ঞানিক আরোহ। এই বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সবসময় সার্বিক হবে। বৈজ্ঞানিক আরোহের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কি কার্যকারণ নিয়ম থাকবে, একটা কার্যকারণ নিয়ম থাকবে, আরেকটা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি থাকবে। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি থাকবে, এটাকে বলা হচ্ছে কি বৈজ্ঞানিক আরোহ। তাহলে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সবসময় কি হবে সার্বিক হবে। আর দুইটা বৈশিষ্ট্য থাকে, একটা হচ্ছে কার্যকারণ নিয়ম থাকে, আরেকটা হচ্ছে কি থাকে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি থাকে। যেমন অবৈজ্ঞানিক আরোহে কোনটা অনুপস্থিত থাকে, তাহলে এখন আরেকটা আরোহ পেলাম, সেটা হচ্ছে কি অবৈজ্ঞানিক আরোহ। অবৈজ্ঞানিক আরোহের মধ্যে শুধুমাত্র প্রকৃতির নিয়ম অনুবর্তিতার নীতি থাকে, প্রকৃতির নিয়ম অনুবর্তিতার নীতিটা থাকে। অর্থাৎ এখানে কোনটা থাকে না, কার্যকারণ নিয়ম থাকে না। কোনটা অনুপস্থিত থাকে, কার্যকারণ সম্পর্ক এই জিনিসটা থাকে না। তাহলে কি থাকে বাস্তব অভিজ্ঞতার নিরীক্ষণ, তারপর হচ্ছে কি প্রকৃতির নিয়ম অনুবর্তিতা, এখানে হচ্ছে কোনটা থাকে কার্যকারণ সম্পর্কটা অনুপস্থিত থাকে। যেমন আমরা একটু উদাহরণ দিই, সেটা হচ্ছে আমরা বলি যে সকল মানুষ হয় মরণশীল। তাহলে এখন মানুষ যে মারা যায় এটা আমরা প্রকৃতির মাঝে মানুষকে কী করি অবলোকন করি। আবার হচ্ছে মানুষ যে মারা যায় তার মৃত্যুর পিছনে একটা না একটা কারণ থাকে, কেউ অসুস্থ হয়ে মারা যায়, কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ পানিতে ডুবে মারা যায়, কেউ হচ্ছে কি আত্মহত্যা করে। তো সুতরাং প্রত্যেকটা একটা কারণ থাকে। তাহলে এটা কারণ এবং কার্য দুইটা যখন থাকবে, প্রকৃতির নিয়ম থাকবে, সেটাকে বৈজ্ঞানিক আরোহ বলা হয়। যেমন অবৈজ্ঞানিক আরোহ যেখানে কি থাকবে না, কার্যকারণ থাকে না। যেমন আমরা জানি যে কি ওই যে কাক কালো, এখন কাক কেন কালো, তার কোনো কেন অ্যান্সার থাকে না, সেজন্য এটাকে বলা হচ্ছে কি অবৈজ্ঞানিক আরোহ। অর্থাৎ এখানে কোনো কার্যকারণ নিয়মটা থাকবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি কার্যকারণ সম্পর্কটা থাকে না। এরপরে যাই, আমি এই যাবৎ যত কাক দেখেছি সবই কালো, তাহলে এটা কোন আরোহ? বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, যুক্তিসাম্য এবং কি ঘটনা সংযোজন। তাহলে আমার এখানে যুক্তিসাম্য এবং ঘটনা সংযোজন দুইটা হবে না, কারণ এই দুইটা হচ্ছে কি অপ্রকৃত আরোহ। তাহলে একটা হচ্ছে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক। আর এই যে বললাম যে কি কাক কেন কালো, এটার কোনো অ্যান্সার নাই, অর্থাৎ কার্যকারণ কোনো নিয়ম নাই, এটা শুধুমাত্র প্রকৃতির মাঝে আমরা দেখি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি অবৈজ্ঞানিক আরোহ। সঠিক উত্তর হচ্ছে কোনটা? অবৈজ্ঞানিক আরোহ। অর্থাৎ এখানে কার্যকারণ নিয়ম নাই সেই জন্য। তারপর অবৈধ সামান্যীকরণ কোথায় ঘটে? অবৈধ সামান্যীকরণ ত্রুটিটা হচ্ছে কি অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে ঘটে। অর্থাৎ অবৈধ সামান্যীকরণ ত্রুটিটা বলতে একটু বুঝিয়ে বলি, সেটা হচ্ছে যেমন সকল কাক হয় কালো। অর্থাৎ যতদিন পর্যন্ত আমি কোনো লাল কাক দেখিনি বা সাদা কাক দেখিনি ততদিন পর্যন্ত আমার এই কথাটা সত্য যে সকল কাক হয় কালো। সেজন্য এটাকে বলা হচ্ছে কি অবৈধ সার্বিকীকরণ, আর এটা অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি অবৈজ্ঞানিক আরোহ। এরপরে যাই, অনিরীক্ষণ অনুপপত্তি কত প্রকার? অনিরীক্ষণ অনুপপত্তি হচ্ছে দুই প্রকার। অর্থাৎ অনিরীক্ষণ অনুপপত্তি দুই প্রকার। একটা হচ্ছে কি করা হয় ভ্রান্ত অনিরীক্ষণ, তারপর হচ্ছে কি অনিরীক্ষণ। অনিরীক্ষণ হচ্ছে প্রয়োজনীয় অবস্থাকে অনিরীক্ষণ করা, আর একটা হচ্ছে কি প্রাসঙ্গিক দৃষ্টান্তকে অনিরীক্ষণ করা। যেমন আমরা ওই যে বলে থাকি সেটা হচ্ছে প্রয়োজনীয় অবস্থা এবং দৃষ্টান্ত, সেটা হচ্ছে যাদের লম্বা মানুষের বুদ্ধি থেকে কোথায় হাঁটুতে সকালবেলার স্বপ্ন সত্যি হয়। অর্থাৎ এই জায়গার ক্ষেত্রে আমরা যাদেরগুলো সত্যি হয়েছে তাদেরগুলো নিয়ে থাকি, বাকিগুলো নিই না, সেই জন্য অনিরীক্ষণ অনুপপত্তি হয়ে থাকে। এটা হচ্ছে কত প্রকার? দুই প্রকার হয় অনিরীক্ষণ অনুপপত্তি। এরপর আমরা দেখি সাদৃশ্য অনুমানের ইংরেজি প্রতিশব্দ কি? সাদৃশ্য অনুমান, এটাকে ইংরেজিতে বলা হয় অ্যানালজি। এটাকে বলা হয় কি অ্যানালজি, অর্থাৎ সাদৃশ্যতা। আর এটা কোন শব্দ থেকে আসছে? অ্যানালজি শব্দটা, এটা হচ্ছে কি অ্যানালজিয়া শব্দ থেকে আসছে। এই শব্দের উৎপত্তি হচ্ছে থেকে অ্যানালজিয়া শব্দ থেকে। সঠিক উত্তর হচ্ছে কি অ্যানালজিয়া। এরপরে দেখি রুমা এবং জুমা যমজ বোন। রুমা হচ্ছে মেধাবী, সুতরাং জুমাও মেধাবী। তাহলে এখন দেখুন এই যে এটা বোন হওয়াতে যদি রুমা মেধাবী হয় তাহলে ঝুমাও কি হবে? মেধাবী হবে। তাহলে এটা কী ধরনের অনুমান? তাহলে এখানে সাদৃশ্য অনুমান, অর্থাৎ দুজনের বোন যেহেতু মিল আছে সুতরাং একজন মেধাবী হলে অপরজনের মেধাবী হবে। এটাকে বলা হচ্ছে কি সাদৃশ্য অনুমান। সাদৃশ্য অনুমান হচ্ছে এমন একটা অনুমান, অর্থাৎ কতিপয় বিষয়ের মধ্যে মিল থাকলে সেটাকে কি হয় ধরে নেওয়া হয়। যেমন আমরা বলি যে কি যে পাখির পাকা আছে, বিমানেরও পাকা আছে। যে পাখি উঠতে পারে, বিমানও উঠতে পারে, সুতরাং পাখি যদি ডিম পারে তাহলে বিমানও ডিম পারে। এটা হচ্ছে কি সাদৃশ্য অনুমান, কারণ এখানে পাখির পাকা, বিমানের পাকা, পাখির ওড়া, বিমানের ওড়া, এগুলোর মধ্যে কি রয়েছে? সাদৃশ্য রয়েছে। ঠিক এখানে এটা হচ্ছে কি অনুমান? সাদৃশ্য অনুমান। সঠিক উত্তর হচ্ছে কি সাদৃশ্য অনুমান। তারপর আমরা দেখি সাদৃশ্য অনুমানের সম্ভাবনার মাত্রা নিরূপণের সূত্র, অর্থাৎ সম্ভাব্যতা।
সেটা কীভাবে নির্ণয় করা হয়? এই সূত্রটা হচ্ছে কি, সাদৃশ্য বিষয়কে আমরা যখন বৈসাদৃশ্য বিষয় এবং অজ্ঞাত বিষয় দিয়ে ভাগ করি তখন সম্ভাবনার মাত্রাটা বেড়ে যায়। যেমন তোমার দুজন বন্ধু, তাদের মধ্যে মনে করো তোমাদের মধ্যে 7টা বিষয়ে কি আছে, মিল আছে, সাদৃশ্য আছে, আর 5টা বিষয় আমরা জানি না, অর্থাৎ অজ্ঞাত বিষয়, আর বৈসাদৃশ্য আছে কত, 9টা বিষয়। তাহলে আমরা যদি দেখি সাদৃশ্য এবং কি বৈসাদৃশ্য এবং অজ্ঞাত বিষয় যোগ করি, ওটাকে ভাগ করলে আমরা কত পাচ্ছি, অর্থাৎ অর্ধেক, 2/1। তাহলে তোমার বন্ধু যদি পরীক্ষাতে A+ পায় তাহলে তোমার A+ পাওয়ার সম্ভাবনা হচ্ছে কত পার্সেন্ট, 2/1, অর্থাৎ 50%। এইটা এভাবে কি করা হয়, সাদৃশ্যের সম্ভাবনার মাত্রাটা নির্ণয় করা হয়ে থাকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কত, সাদৃশ্য বিষয়, বৈসাদৃশ্য প্লাস কি অজ্ঞাত বিষয়। এরপরে সাদৃশ্য মান কত প্রকার, সাদৃশ্য মান 2 প্রকার হয়, একটা হচ্ছে কি সাধু সাদৃশ্য, আর একটা হচ্ছে কি অসাধু সাদৃশ্য। তাহলে যদি প্রাসঙ্গিক বিষয়ে মিল থাকে সেটা হচ্ছে কি সাধু সাদৃশ্য, আর যদি অপ্রাসঙ্গিক বিষয়ে মিল থাকে সেটা হচ্ছে কি অসাধু সাদৃশ্য। যেমন যে আমরা বললাম পাখি যদি ডিম পারে তাহলে বিমানও ডিম পারে, তাহলে এটা হচ্ছে কি অসাধু সাদৃশ্য, কারণ অপ্রাসঙ্গিক বিষয়গুলোতে কি আছে, মিল আছে। যেমন একটা হচ্ছে কি অসাধু সাদৃশ্য, অপ্রাসঙ্গিক বিষয়গুলোতে মিল আছে। একটা হচ্ছে সাধু সাদৃশ্য, যেমন গাছের যেমন প্রাণ আছে মানুষেরও কি আছে, প্রাণ আছে, এটা হচ্ছে কি সাধু সাদৃশ্য, কারণ গাছের প্রাণ মানুষের প্রাণ এই দুটার মধ্যে কি আছে, মিল আছে। এটাকে বলা হচ্ছে কি সাধু সাদৃশ্য অনুমান আর অসাধু সাদৃশ্য অনুমান। তাহলে কত প্রকার, 2 প্রকার। সঠিক উত্তর হচ্ছে কত প্রকার, 2 প্রকার। এখন দেখো অপকৃত আরোহ কত প্রকার, এই যে আমরা শুরুতে বলছিলাম আরোহ 2 প্রকার, প্রকৃত অপকৃত। অপকৃত আরোহ হচ্ছে কত প্রকার, সেম 3 প্রকার। অপকৃত আরোহ কত প্রকার, 3 প্রকার। এরপরে যাই, কোনটি অপকৃত আরোহ, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, সাদৃশ্য অনুমান। তাহলে আমরা বললাম যে দেখুন অপকৃত আরোহ, এই যে 3টা হচ্ছে কি প্রকৃত আরোহ, 3টা হচ্ছে কি আরোহ, প্রকৃত আরোহ। তাহলে অপকৃত আরোহ হচ্ছে কোনটা, পূর্ণাঙ্গ আরোহ। এটা এছাড়া এই যে পূর্ণাঙ্গ আরোহ ছাড়া আরও 2টা অপকৃত আরোহ আছে। একটা হচ্ছে কি যুক্তি সাম্যমূলক, একটা হচ্ছে কি যুক্তি সাম্যমূলক আরোহ, আর একটা হচ্ছে কি ঘটনা সংযোজন, একটা হচ্ছে কি ঘটনা সংযোজন। অর্থাৎ এই যে 3টাকে বলা হচ্ছে কি অপকৃত আরোহ, এই 3টাকে বলা হচ্ছে কি প্রকৃত আরোহ। তাহলে এখানে কোনটা অপকৃত আরোহ, পূর্ণাঙ্গ আরোহ হচ্ছে কি অপকৃত আরোহ। এরপর আমরা দেখি কোনটি নিকুত আরোহ, অর্থাৎ এই যে পূর্ণাঙ্গ আরোহটাকে নিকুত আরোহ বলা হয়। কেন নিকুত বলা হয় দেখো, যেমন আমি মনে করি এখানে একটা বক্স নিয়ে আসলাম, তো তোমাদের একজনকে বললাম যে কি এখানে বক্সে কি আছে দেখো, তাহলে সে একটা দেখার পর বলে যে স্যার এখানে যা আছে সবগুলো হচ্ছে কি আপেল। তো সুতরাং সব কিছু দেখে সে সিদ্ধান্তটা নিয়েছে, সেজন্য তাকে বলা হচ্ছে কি পূর্ণাঙ্গ আরোহ বা নিকুত আরোহ। এটাকে আবার নিশ্চিত বলা হয়ে থাকে, অর্থাৎ নিশ্চিত আরোহ বলা হয়ে থাকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি পূর্ণাঙ্গ আরোহ, সঠিক উত্তর হচ্ছে কি পূর্ণাঙ্গ আরোহ। এরপরে দেখি কোন আরোহকে পূর্ণ গণনামূলক আরোহ বলা হয়ে থাকে, সেম অ্যান্সার। এটা হচ্ছে কি পূর্ণাঙ্গ আরোহকে পূর্ণ গণনামূলক আরোহ বলা হয়ে থাকে। এরপরে দেখো বৈজ্ঞানিক আরোহে উপস্থিত থাকে, অর্থাৎ বৈজ্ঞানিক আরোহে কোন জিনিসটা উপস্থিত থাকে। আমরা আগেই বলছি প্রকৃতির নিয়মানুবর্তী নীতি বৈজ্ঞানিক আরোহে উপস্থিত থাকে। তারপর হচ্ছে কি ঘটনা পর্যবেক্ষণ, অর্থাৎ এটাও হচ্ছে কি মানুষ পর্যবেক্ষণ মানে হচ্ছে কালি চোখে দেখা, এটাও কি থাকে উপস্থিত থাকে। আরোহের কূটাভাস বৈজ্ঞানিক আরোহের মধ্যে থাকে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা, 1 এবং 3। সঠিক উত্তর হচ্ছে কোনটা, 1 এবং 3। এরপর আমরা যাই অবৈজ্ঞানিক আরোহে বর্তমান, অর্থাৎ অবৈজ্ঞানিক আরোহে কোন জিনিসটা উপস্থিত থাকে। তাহলে প্রকৃতির নিয়মানুবর্তী নীতি অবৈজ্ঞানিক আরোহে থাকে। এই যে কার্যকরণ নীতি কি থাকে না, অবৈজ্ঞানিক আরোহে থাকে না, কারণ আমরা জানি যে কি অবৈজ্ঞানিক আরোহে কি নাই, কার্যকরণ নিয়ম নাই। তাহলে আরেকটা কি আছে, আরোহমূলক লম্ব, এই জিনিসটা কোথায় থাকে, অবৈজ্ঞানিক আরোহের মধ্যে থাকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কত, 1 এবং 3। সঠিক উত্তর হচ্ছে কত, 1 এবং 3। এরপরে দেখি আমরা পূর্ণাঙ্গ আরোহের পদ্ধতি প্রয়োগ করা যায়, অর্থাৎ কোথায় প্রয়োগ করা যায় সেটা হচ্ছে কি এখানে দিচ্ছে সীমিত সংখ্যক, অল্প সংখ্যক। তাহলে দুইটা একই না, তাহলে আমার রাইট আনসার হচ্ছে কোনটা, 1 এবং 2। অর্থাৎ সীমিত সংখ্যক এবং কি অল্প সংখ্যকের ক্ষেত্রে সেটা প্রয়োগ করা যায়, বেশি সংখ্যক দৃষ্টান্তের ক্ষেত্রে পূর্ণাঙ্গ আরোহ প্রয়োগ করা যায় না। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে কত, 1 এবং
2 সীমিত সংখ্যক এবং কি অল্প সংখ্যক দৃষ্টান্তে। এরপরটা দেখি উদ্ভিদ ও মানুষের মধ্যে জন্ম মৃত্যু খাদ্য গ্রহণ ইত্যাদি বিষয়ে মিল আছে। মানুষের বুদ্ধি নামক অতিরিক্ত গুণটি বর্তমান আছে, অতএব উদ্ভিদেরও বুদ্ধি আছে। তাহলে এখন দেখো এই যে জন্ম মৃত্যু খাদ্য ইত্যাদি মিলের সাথে আমরা কি করছি, এই যে বুদ্ধিরও মিলের কথা বলছি। কতিপয় বিষয়ের ভিত্তি যখন মিলের ভিত্তি যখন সিদ্ধান্ত তাকে আমরা বলছিলাম যে কি সাদৃশ্য অনুমান। তাহলে এটা কোন ধরনের অনুমান? সাদৃশ্য অনুমান। আমার সঠিক উত্তর হচ্ছে কত? সাদৃশ্য অনুমান। এরপর আমরা দেখি উক্ত আরোহের সাথে বৈজ্ঞানিক আরোহের পার্থক্যটা কোথায়। অর্থাৎ এই যে সাদৃশ্য অনুমান বললাম সেটার সাথে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য, যেমন কার্যকরণ সম্পর্কের ক্ষেত্রে পার্থক্য হয়, তারপর হচ্ছে কি সাদৃশ্যের সিদ্ধান্তের নিশ্চিতের ক্ষেত্রে পার্থক্য হয় এবং আরোহমূলক লম্পর ক্ষেত্র। তাহলে আমরা দেখি সেখানে হচ্ছে কি দুইটা ক্ষেত্রে, যেমন এই যে কার্যকরণ এই নিয়মের ক্ষেত্রে পার্থক্য হয়, কারণ বৈজ্ঞানিক আরোহে কার্যকরণ নিয়মটা থাকে, সাদৃশ্য মানে কার্যকরণ নিয়মটা থাকে না। তারপর সিদ্ধান্তের নিশ্চয়তার ক্ষেত্রে অর্থাৎ বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটা নিশ্চিত হয়, সাদৃশ্য মানে সিদ্ধান্তটা কি হয়? সম্ভাব্য হয়। সম্ভাব্য মানে এটা কী ধরনের সম্ভাব্য? যত বেশি প্রাসঙ্গিক বিষয়ে মিল হবে তত বেশি সম্ভাবনা হবে, অর্থাৎ যত বেশি অপ্রাসঙ্গিক বিষয়ে মিল হবে তত বেশি অপ্রাসঙ্গিকের দিকে সত্য হওয়ার সম্ভাবনা থাকে। তো সুতরাং এখানে সঠিক উত্তর হচ্ছে কত? আমার 1 এবং 2। সঠিক উত্তর হচ্ছে কত? 1 এবং 2। এরপরে আমরা দেখি প্রকল্প কথাটির অর্থ কী। প্রকল্প মানে হচ্ছে হাইপোথিসিস, অর্থাৎ কোনো কাজ করার আগে যেটা আমরা ধারণা করে থাকি সেটাকে বলা হচ্ছে কি প্রকল্প। তাহলে প্রকল্প মানে হচ্ছে একটা আনুমানিক ধারণা। প্রকল্প মানে হচ্ছে কি একটা আনুমানিক ধারণা। তারপরে যাই প্রকল্পের মূল কাজ কি, অর্থাৎ আমরা কেন প্রকল্পটা করি। কার্যকরণ সম্পর্কে নির্ণয় করা, ঘটনার সঙ্গে সঙ্গতি স্থাপন করা, এটা হচ্ছে প্রাসঙ্গিকতা খুঁজে বের করা, স্ববিরোধিতা পরিহার করা। তাহলে আমরা কোনো ঘটনার কার্যকরণ সম্পর্কে নির্ণয় করার জন্য কি করি? প্রকল্পটা প্রণয়ন করে থাকি। সঠিক উত্তর হচ্ছে কি কার্যকরণ সম্পর্ক নির্ণয় করা। প্রকল্প কত প্রকার? তাহলে প্রকল্প হচ্ছে কত প্রকার? 3 প্রকার। কর্তা সংক্রান্ত, ঘটনা সংক্রান্ত, একটা হচ্ছে বিন্যাস সংক্রান্ত। তাহলে প্রকল্প হচ্ছে কত প্রকার? 3 প্রকার। প্রকল্প কত প্রকার? 3 প্রকার। এরপরে দেখো প্রকল্পের স্তর কয়টি? তাহলে প্রকল্পের স্তর হচ্ছে 4টা। প্রকল্পের স্তর হচ্ছে কয়টি? 4টি। প্রকল্পের স্তর হচ্ছে কয়টি? 4টি। অর্থাৎ যাচাই করা, তারপর হচ্ছে কি সিদ্ধান্ত নেওয়া, পর্যবেক্ষণ বা নিরীক্ষণ করা, এগুলোকে আমরা কি বলা হয়? প্রকল্পের স্তর বলা হয়। সেকেন্ড স্তর হচ্ছে কয়টা? 4টা। তাহলে দেখো প্রকল্পের প্রথম স্তর কোনটা? প্রথম স্তর। প্রকল্পের প্রথম স্তর হচ্ছে কোনটি? ঘটনাটাকে নিরীক্ষণ করা, অর্থাৎ সেটা কি করতে হবে? নিরীক্ষণ করতে হবে। তো প্রথমে আমার কালি চোখে দেখে সেটাকে পর্যবেক্ষণ করতে হবে। দ্বিতীয় স্তর হচ্ছে কোনটা? আনুমানিক ধারণা গঠন করা প্রকল্পের। তৃতীয় স্তর হচ্ছে কোনটা? সিদ্ধান্ত নেওয়া। আর চতুর্থ স্তর হচ্ছে কোনটা? যাচাই করা। তাহলে আমরা যে বললাম এই যে এর আগে প্রকল্পের কয়টা স্তর আছে? 4টা স্তর আছে। তাহলে 4টা স্তর আমরা এখানে পেয়ে গেলাম। এটা হচ্ছে কি প্রথম স্তর, এটা হচ্ছে দ্বিতীয় স্তর, আর এটা হচ্ছে কি তৃতীয় স্তর, আর সিদ্ধান্তকে যাচাই করা এটা হচ্ছে কি আমার চতুর্থ স্তর। তাহলে আমার সঠিক উত্তর কোনটা হবে? ঘটনা নিরীক্ষণ করা, এটা হচ্ছে কি প্রথম স্তর। এরপরে দেখো নিরীক্ষণ এবং পরীক্ষণের মধ্যে প্রকল্প প্রমাণ করাকে কি বলা হয়? নিরীক্ষণ এবং পরীক্ষণের মধ্যে প্রকল্প প্রমাণ করাকে কি বলা হয়? অর্থাৎ এটাকে বলা হচ্ছে কি আরোহ সমন্বয় বলা হয়। নিরীক্ষণ এবং পরীক্ষণের মধ্যে প্রকল্প নিরীক্ষণ এবং পরীক্ষণের প্রকল্প প্রমাণ করাকে কি বলা হয়? প্রত্যক্ষ সমর্থন বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? প্রত্যক্ষ সমর্থন বলা হয়ে থাকে। নিরীক্ষণ এবং পরীক্ষণের প্রকল্প প্রমাণ করাকে প্রত্যক্ষ সমর্থন বলা হয়ে থাকে। এরপরে দেখি প্রকল্পের শেষ স্তর। ওই যে কিছুক্ষণ আগে আমরা কি 4টা স্তর দেখাইছিলাম, শেষ স্তর হচ্ছে কোনটা? যাচাই করা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কি এই যে নিরীক্ষণ প্রথম স্তর, তারপরে হচ্ছে কি এটা না, ওই যে ধারণা গঠন করা দ্বিতীয় স্তর, সিদ্ধান্ত গ্রহণ তৃতীয় স্তর। তাহলে এটা হচ্ছে কি সর্বশেষ স্তর হচ্ছে কি করা? যাচাই করা। প্রকল্প হচ্ছে কি যাচাই করা, এটা হচ্ছে কি সর্বশেষ স্তর বা চতুর্থ স্তর। এরপরে কোয়েশ্চনে যাই, যে কোনো প্রকল্পের নিয়ম বা তত্ত্বে উপনীত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর কোনটা? নিরীক্ষণ, সিদ্ধান্ত স্থাপন, আনুমানিক ধারণা গঠন এবং হচ্ছে কি পরীক্ষামূলক সমর্থন। অর্থাৎ আমরা যখন সিদ্ধান্ত অনুভূত হতে যাব তখন সেটা কি থাকতে হবে? পরীক্ষামূলক একটা সমর্থন থাকতে হবে। সঠিক উত্তর হচ্ছে কি পরীক্ষামূলক সমর্থন। এখন দেখো যাচাইকরণ কত প্রকার? যাচাই 2 ভাগে করা যায়। কয়ভাবে করা যায়? 2 ভাগে করা যায়। একটা হচ্ছে প্রত্যক্ষ যাচাই করা, আর একটা হচ্ছে পরোক্ষ যাচাই করা। এখন যাচাইকরণ হচ্ছে কত প্রকার? সঠিক উত্তর 2 প্রকার। একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা হচ্ছে কি পরোক্ষ। কাজ চালানো প্রকল্প কাকে বলা হয় বা কাজ চালানো প্রকল্প কি?
একটা হচ্ছে কি বাস্তব প্রকল্প, সাময়িক প্রকল্প, স্থায়ী প্রকল্প এবং নির্ভরযোগ্য প্রকল্প। তাহলে কাজ চালানো প্রকল্প হচ্ছে কি সাময়িক প্রকল্প। অর্থাৎ যেমন আমরা বলি যে কি যে ইলেকট্রিসিটি বা কারেন্ট বা বিদ্যুৎ, এটা কি এখন তো আমাদের জানি না বিদ্যুৎ কি, তাহলে আমরা মনে করলাম বিদ্যুৎ এক ধরনের তরল পদার্থ। তাহলে আমাদের সাময়িক আমরা ধরে নিলাম যে কি বিদ্যুৎ হচ্ছে কি এক ধরনের তরল পদার্থ, এটাকে বলা হচ্ছে কি সাময়িক প্রকল্প বা কাজ চালানো প্রকল্প, সাময়িক প্রকল্প বা কাজ চালানো প্রকল্প। এরপর দেখো প্রকল্প কি জটিল ধারণা, নিশ্চিত ধারণা, আনুমানিক ধারণা। সঠিক উত্তর হচ্ছে কোনটা? প্রকল্প হচ্ছে এক ধরনের আনুমানিক ধারণা। তাহলে আমার সঠিক উত্তর কত নাম্বারটা হবে? 3 নাম্বারটা, এক ধরনের আনুমানিক ধারণা। তারপর দেখো প্রকল্প সবসময় সুনির্দিষ্ট হতে হবে, যাচাইযোগ্য হতে হবে, স্ববিরোধী হতে হবে। নিশ্চয়ই কোনটা সঠিক? তাহলে প্রকল্প অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে, যাচাইযোগ্য হতে হবে, স্ববিরোধী হলে চলবে না। অর্থাৎ সারা রাত ঘুমাইছি, পরীক্ষাতে A+ পাইছি, তাহলে এটা হবে না, কারণ A+ পাওয়ার জন্য আমাকে পড়তে হবে, কষ্ট করতে হবে, সারা রাত ঘুমালে হবে না। তো এখানে সঠিক উত্তর কত হবে? 1 এবং 2। সঠিক উত্তর হচ্ছে কত আমার? 1 এবং 2। আমরা এরপরে দেখি বাস্তব কারণ হচ্ছে কি সত্য কারণ, অস্তিত্বশীল কারণ এবং স্ববিরোধী কারণ। তাহলে এখানে সঠিক উত্তর 1 এবং 2 হবে। অর্থাৎ বাস্তব কারণ হতে সেটা সত্য হতে হবে এবং তার একটা অস্তিত্ব থাকতে হবে। যেটা স্ববিরোধী সেটাকে কি বলা যায় না? বাস্তব কারণ বলা যায় না। এখানে সেম সঠিক উত্তর হচ্ছে কি 1 এবং 2। তারপরে যাই বৈধ প্রকল্পের বৈশিষ্ট্য কি? অর্থাৎ প্রকল্প বৈধ হওয়ার জন্য কী কী বৈশিষ্ট্য? যেমন যাচাইযোগ্য হতে হবে, সমর্থনযোগ্য হতে হবে, প্রাসঙ্গিক হতে হবে, এছাড়া আরও আছে বাস্তব কারণ থাকতে হবে, তারপর সেটাকে কী করা যাবে? নিরীক্ষণযোগ্য হতে হবে, পরীক্ষণযোগ্য হতে হবে, তারপর স্ববিরোধী হলে চলবে না। এগুলো হচ্ছে বৈধ প্রকল্প বৈশিষ্ট্য। তাহলে আমরা এখানে 3টাই পাচ্ছি। এটা যাচাইযোগ্য, এটা হচ্ছে পরীক্ষণ সমর্থন থাকতে হবে এবং প্রকল্পটি প্রাসঙ্গিক হতে হবে। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে কোনটা? 1, 2 এবং 3, 3টাই। এরপর আমরা দেখি প্রকল্পের গুরুত্ব রয়েছে কোথায়? কার্যকারণ সম্পর্কের ক্ষেত্রে, বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রে, তারপর হচ্ছে কি দৈনন্দিন বিভিন্ন কাজের ক্ষেত্রে। তাহলে আমরা ডেলি প্রকল্প কী করে থাকি যে কোনো কিছু ক্ষেত্রে। যেমন আমরা পরীক্ষা দেওয়ার আগে করি না যে আজকের পরীক্ষাতে আমি এভাবে লিখতে পারবো বা আমার পরীক্ষার রেজাল্টটা ঠিক এরকমই হবে। সুতরাং এটা হচ্ছে কি দৈনন্দিন কাজে ব্যবহার করা হয়। আর বৈজ্ঞানিক কাজের ক্ষেত্রে কি থাকে? প্রকল্প থাকে। যেমন নিউটনের মাথায় যখন আপেলটা পড়তেছিল, তো তখন চিন্তা করলো যে নিশ্চয়ই মাটির দিকে সে আপেলটা আসার পিছনে একটা কি আছে? কারণ আছে। সেই কারণটা হচ্ছে কি সে আবার ওই যে পড়ন্ত বস্তুর সূত্র, তারপরে হচ্ছে কি আপেল পড়ার মধ্যাকর্ষণ শক্তি, এগুলো আবিষ্কার করছিল। এরপর হচ্ছে কি কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে। অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে কি 1, 2, 3, 3টা হচ্ছে কি সঠিক। এরপর আমরা যাই প্রকল্পের প্রয়োজনীয়তা। তাহলে প্রকল্পের প্রয়োজনীয়তা কোথায় রয়েছে? আরোহণ মানে রয়েছে প্রকল্পের প্রয়োজনীয়তা এবং কি বিজ্ঞানও কি রয়েছে? প্রকল্পের প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি আমার 1 এবং 2, অর্থাৎ বিজ্ঞানে এবং আরোহণ মানে কি রয়েছে? প্রকল্পের প্রয়োজনীয়তা রয়েছে। প্রকল্পের প্রয়োজনীয়তা বেশি কার্যকরী কখন হয়? ব্যবহারিক জীবনে, দৈনন্দিন জীবনে এবং কি আরোহণ। সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে কি আমাদের অর্থাৎ ব্যবহারিক জীবনে ব্যবহার করা হচ্ছে, বৈজ্ঞানিক অনুসন্ধানে ব্যবহার করা হচ্ছে এবং আরোহণের ক্ষেত্রে কী করা হচ্ছে? ব্যবহার করা হচ্ছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা? 3টাই। এরপর কোনো জটিল, অস্পষ্ট এবং দুর্বোধ্য বিষয়কে সহজ এবং স্পষ্ট করাকে কী বলা হয়? ব্যাখ্যা। আমরা জানি যে কি ব্যাখ্যা। ব্যাখ্যা হচ্ছে কি কোনো জটিল বিষয়কে সহজ করে দেওয়া, আর কোনো দুর্বোধ্য বিষয়কে কী করে দেওয়া? সহজ করে দেওয়া, আর কোনো অস্পষ্ট বিষয়টাকে স্পষ্ট করে দেওয়া, এটা করা হচ্ছে কি ব্যাখ্যা। তাহলে আমার সঠিক উত্তর কী হবে? ব্যাখ্যা। তারপরে যাই ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ কি? ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি এক্সপ্লেনেশন। ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি এক্সপ্লেনেশন। আর এই শব্দটা আসছে কোথা থেকে? একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে প্লেনারি। এক্স মানে হচ্ছে কি পূর্বের, আর প্লেনারি মানে হচ্ছে কি করা? সমতল করা। অর্থাৎ এই যে পূর্বের বিষয়টাকে সমতল করা বা সহজ করে বুঝিয়ে দেওয়া, এটার নামে হচ্ছে কি ব্যাখ্যা। তাহলে তার প্রতিশব্দ হচ্ছে ইংরেজি এক্সপ্লেনেশন। আর দেখো কোন শব্দ থেকে এক্সপ্লেনেশন শব্দটা আসছে? এই যে বললাম এক্সপ্লেনারি শব্দ থেকে কি আসছে? এক্সপ্লেনেশন শব্দটা আসছে। অর্থাৎ কোথা থেকে আসছে? এক্সপ্লেনারি শব্দ থেকে এক্সপ্লেনেশন শব্দটা আসছে। এরপর থেকে ব্যাখ্যা কত প্রকার? ব্যাখ্যা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা, একটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা। অর্থাৎ কিছু ব্যাখ্যা আমরা বিজ্ঞান ভিত্তিতে দিই আর কিছু কিছু ব্যাখ্যা কি লৌকিক ভিত্তিতে হয়। যেমন আমরা বলি যে কি লোকমুখে শুনে যে ব্যাখ্যাটা হয় সেটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা, আর বিজ্ঞান ভিত্তিক হয়ে যে ব্যাখ্যাটা হয় সেটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। যেমন ওই যে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ কেন হয়? যেমন আমরা বললাম যে কি ওই যে মামা ভাগিনার মধ্যে 5 পয়সা বা 10 পয়সার জন্য কি হচ্ছে? চন্দ্রগ্রহণটা হচ্ছে। এটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা। এটা আবার লোকমুখে ভিন্ন ভিন্ন হতে পারে, এক এক সমাজে এক এক রকমও হতে পারে। কিন্তু বিজ্ঞান কি বলে? চাঁদ, সূর্য, পৃথিবী যখন ঘুরতে ঘুরতে একই রেখায় মিলিত হয়ে যায় তখন তাদের মধ্যে কি হয়? ওই যে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়ে থাকে। এটাকে বলা হচ্ছে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যা হচ্ছে কত প্রকার? 2 প্রকার।
লৌকিক ব্যাখ্যায় কি থাকে না? প্রথাগত বিশ্বাস, সাধারণ বিশ্বাস, অতি প্রাকৃতিক কারণ এবং কার্যকরণ নিয়ম। তাহলে লৌকিক ব্যাখ্যায় কোনো কার্যকরণ নিয়ম থাকে না, অর্থাৎ ডিম খেলে পরীক্ষাতে ডিম পাওয়া যাবে। কেন ডিম পাওয়া যাবে? তার কোনো কার্যকরণ নিয়ম নাই, কারণ এটা হচ্ছে কি লৌকিক ব্যাখ্যা। ওই যে ভূমিকম্প হচ্ছে কি হয়, ওই যে বিশাল ষাঁড়ের উপর হচ্ছে পৃথিবী, ষাঁড় যখন নড়াচড়া করে সুতরাং ভূমিকম্প হয়, এগুলো হচ্ছে কি লৌকিক ব্যাখ্যা, এগুলোর কোনো কার্যকরণ নিয়ম নাই। অর্থাৎ লৌকিক ব্যাখ্যা কোনটা থাকে না? কার্যকরণ নিয়ম থাকে না। এরপরে যাই, লৌকিক ব্যাখ্যা কিসের উপর নির্ভরশীল? অতি প্রাকৃত জ্ঞানের উপর নির্ভরশীল, অর্থাৎ সুপার ন্যাচারাল কিছু পাওয়ার উপর ভিত্তি করে মানুষ কি দিয়ে থাকে? লৌকিক ব্যাখ্যাটা দিয়ে থাকে। তার সঠিক উত্তর হচ্ছে কি অতি প্রাকৃত জ্ঞান। এরপর দেখো, বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি? বৈজ্ঞানিক ব্যাখ্যার 3 ধরনের রূপ আছে। এইগুলা 3 ধরনের রূপটা তোমাদের সিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। বিশ্লেষণ, শৃঙ্খলা যোজন এবং অন্তর্ভুক্তিকরণ, এই 3টা। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ হচ্ছে কয়টি? 3টি। একটা হচ্ছে কি বিশ্লেষণ করা, একটা হচ্ছে শৃঙ্খলা যোজন করা, একটা হচ্ছে কি ওরা অন্তর্ভুক্ত করা। তারপর দেখো, একটি নৌকার গতি ব্যাখ্যা করার সময় নদী, স্রোত, বাতাসের শক্তি, দাঁড়ের ব্যবহার ইত্যাদি একসাথে কাজ করার বিষয় উল্লেখ করা হলো। এটি বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপ? অর্থাৎ আমরা যে বললাম যে কিছুক্ষণ আগে বিশ্লেষণ, তারপর হচ্ছে অন্তর্ভুক্তিকরণ, আর একটা হচ্ছে কি বিশ্লেষণ, অন্তর্ভুক্তিকরণ এবং হচ্ছে কি শৃঙ্খলা যোজন। তাহলে এখানে কোনটা? তাহলে এখানে দেখো, এই যে নৌকার গতি, তাহলে নৌকার গতির জন্য আমার কী কী দরকার হয়? নদীর স্রোতের দরকার আছে, বাতাসের শক্তির দরকার আছে এবং দাঁড়ের ব্যবহার দরকার আছে। এখানে আরেকটা জিনিসের দরকার হয়, সেটা হচ্ছে কি একজন দক্ষ মাঝিরও দরকার হয়। অর্থাৎ নৌকা চালানোর জন্য শুধুমাত্র তোমার দাঁড় থাকলে হবে না, বাতাসের শক্তি হবে না, নদীর সাথে দক্ষ মাঝিও কি আসে? দরকার আছে। এটাকে বলা হচ্ছে কি বিশ্লেষণ করা। অর্থাৎ এই যে নৌকার গতি, এটা হচ্ছে একটা কাজ, এটা হচ্ছে কি কোন ধরনের কাজ? মিশ্র কাজ। এগুলোর সমন্বয় কাজটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি বিশ্লেষণ। তাহলে আমার সঠিক উত্তর কি হবে? বিশ্লেষণ করা। এরপরে যাই, কোনো মিশ্র কার্যকে স্বতন্ত্রভাবে ব্যাখ্যা করাকে কি বলা হয়? তাহলে কোনো মিশ্র কার্যকে যখন আমরা স্বতন্ত্রভাবে ব্যাখ্যা করি তখন সেটাকে বলা হচ্ছে কি বিশ্লেষণ করা। সেটাকে বলা হচ্ছে কি বিশ্লেষণ করা। যে আমরা এর আগে দেখলাম নৌকার গতিটার। এরপরে দেখো, বন্যা, ফসলের ক্ষতি এবং কি দুর্ভিক্ষ। তাহলে কি হচ্ছে? দেখো, বন্যার ফলে ফসলের ক্ষতি হচ্ছে, আর যখনই ফসলের ক্ষতি হয় বা ফসল উৎপাদন আশানুরূপ হয় না, তখন দেশে কি হয়? দুর্ভিক্ষ হয়। তাহলে এটা কোন ধরনের বৈজ্ঞানিক ব্যাখ্যা? তাহলে এটাকে আমরা কি করলাম? অর্থাৎ শৃঙ্খলার মধ্যে নিয়ে আসলাম না, যেটা আমরা বলি কি শৃঙ্খলা যোজন। অর্থাৎ বন্যার কারণে ফসলের ক্ষতি, ফসলের কারণে হচ্ছে কি দুর্ভিক্ষ হয়, এটাকে বলা হচ্ছে কি শৃঙ্খল যোজন। এটাকে বলা হচ্ছে কি শৃঙ্খল যোজন। এরপরে দেখো, কম ব্যাপক নিয়মকে বেশি ব্যাপক নিয়মের অধীনে ব্যাখ্যা করা, এটাকে বলা হচ্ছে কি অন্তর্ভুক্তিকরণ। অর্থাৎ কোনো বৃহৎ নিয়মের মাধ্যমে ছোটো ছোটো নিয়মগুলোকে কী করা? অন্তর্ভুক্ত করা, এটাকে বলা হচ্ছে কি অন্তর্ভুক্তিকরণ। যেমন আমরা ওই যে মাধ্যাকর্ষণ নিয়মের কারণে আমরা কি ওই যে পৃথিবীর ঘূর্ণন, তারপর হচ্ছে জোয়ার ভাটা, এগুলোকে আমরা কী করে ব্যাখ্যা করে থাকি? এটা হচ্ছে কি অন্তর্ভুক্তকরণ করা। তাহলে সঠিক উত্তর আমার কী হবে? অন্তর্ভুক্তি। এরপরে যাই, ব্যাখ্যার উদ্দেশ্য কী? মনের ভাব প্রকাশ করা, অস্পষ্ট বিষয়টাকে স্পষ্ট করা, জটিল বিষয়টাকে সহজ করা। তাই আমরা বলছিলাম যে কি ব্যাখ্যা হচ্ছে অস্পষ্ট বিষয়টাকে কী করে স্পষ্ট করে, কোনো জটিল বিষয়কে কী করে সহজ করে। তাহলে আমার সঠিক উত্তর কোনটা? 2 এবং 3। সঠিক উত্তর হচ্ছে কি 2 এবং 3। এরপরে কোয়েশ্চেনে যাই, লৌকিক ব্যাখ্যা অস্পষ্ট, অযৌক্তিক, গোড়ামিক, কুসংস্কার দ্বারা পরিচালিত, ব্যক্তিগত ভিন্ন। তাহলে লৌকিক ব্যাখ্যা হচ্ছে কি অস্পষ্ট। ওই যে আমরা বললাম পরীক্ষার দিন সকালে ডিম খেলে ডিম পাওয়া যাবে, কেন পাওয়া যাবে তার নির্দিষ্ট কোনো কি থাকে না, কারণ থাকে না। অর্থাৎ আবার এই যে এটা কারো কারোর মতো ডিম খেলে ডিম পাওয়া যাবে, কারো কারোর মতো হচ্ছে ডিম খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পরীক্ষাতে কি ভালোভাবে মনোনিবেশন করা যাবে। তাহলে এটা ব্যক্তিভেদে কি হয়? ভিন্ন হয়। আবার গোড়ামি এবং কুসংস্কার দ্বারা পরিচালিত হয়, তাহলে এটা সমাজ বা ধর্মীয় গোড়ামি দ্বারা কি হয়ে থাকে? পরিচালিত হয়ে থাকে। তাহলে এখানে লৌকিক ব্যাখ্যার জন্য 3টাই সঠিক। অর্থাৎ আমার সঠিক উত্তর হচ্ছে কোনটা? 1, 2, 3, অর্থাৎ 3টাই। তারপর দেখো, লৌকিক ব্যাখ্যার ভিত্তি কি? অন্ধবিশ্বাস, কুসংস্কার, অতিপ্রাকৃতিক সত্য, 3টাই সঠিক। কারণ হচ্ছে কি এখানে অন্ধবিশ্বাসও আছে, কুসংস্কার আছে, অতিপ্রাকৃতিক সত্যের বিশ্বাসও আছে। এরপরে দেখো, কোনো এক গ্রামে হঠাৎ কলেরা রোগের প্রাদুর্ভাব দেখা দিল। এতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ল। গ্রামের মানুষেরা মনে করলো উলা বিবির অসন্তুষ্টির কারণে কলেরা রোগ দেখা দিয়েছে। তাহলে দেখো, আমরা জানি কলেরা এক ধরনের পানিবাহিত রোগ, কিন্তু এখানে বলা হচ্ছে কি উলা বিবির অসন্তুষ্টির কারণে কি হয়েছে? কলেরা রোগটা হয়েছে। তাহলে এটা কি
কলেরা রোগের কারণ হিসেবে গ্রামবাসীর ব্যাখ্যায় কি কাজ করেছে? এই যে কুসংস্কারটা কাজ করেছে, গোড়ামি কাজ করেছে, অন্ধবিশ্বাসে কি করেছে? কাজ করেছে। তাহলে এখানে কোনটা সঠিক? তিনোটাই সঠিক উত্তর। এখানে আমার সঠিক উত্তর কোনটা হবে? 1 2 3, তিনোটাই হচ্ছে কি সঠিক উত্তর। এরপরে দেখো, মেডিকেল কলেজের ছাত্রী মিতি কঙ্কাল দেখে হিউম্যান বডি সম্পর্কে নানান বিষয় শিখছে। অন্ধকার রাতে তার ছোট ভাই মুগ্ধ রুমে গিয়ে দেখলো যে টেবিলের উপর আলো জ্বলছে। তখন সে ভূত ভূত বলে চিৎকার করে ওঠে। মিতি বলল, আসলে কঙ্কালের গায়ে ফসফরাস আছে বলে অন্ধকারে তা অক্সিজেনের সাথে মিশে জ্বলে উঠেছে, কারণ কঙ্কাল দিনের বেলায় আলো শোষণ করে, তা রাতে ছেড়ে দেয়। মিতির ছোট ভাই মুগ্ধের বক্তব্যকে কোন ধরনের ব্যাখ্যার মধ্যে পড়ে রয়েছে? তাহলে মুগ্ধ এটাকে কি বলছে? যে ভূত ভূত বলে চিৎকার করছে। তাহলে এটা হচ্ছে কি লৌকিক ব্যাখ্যা, কারণ বাস্তবে ভূতের কোনো কি নাই, অস্তিত্ব নাই। এটা হচ্ছে কি লৌকিক ব্যাখ্যা। এরপরে দেখো, মিতি এবং তার ছোট ভাই মুগ্ধ এই দুজনের বক্তব্যের মিল হচ্ছে, অর্থাৎ তাদের কোথায় মিল? বক্তব্যের ক্ষেত্রে একটা হচ্ছে কি ঘটনার ব্যাখ্যা দান করেছেন, অর্থাৎ দুজনের একজন লৌকিক ব্যাখ্যা দিয়েছেন, আরেকজন হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন। দুজনে কি দিয়েছেন? ব্যাখ্যাটা দিয়েছেন। আর দুজনের এটা হচ্ছে কি বিশেষ উদ্দেশ্যে নিহিত, কারণ আমরা বলছিলাম যে কি ব্যাখ্যা কি হতে পারে? ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। তো আবার কার্যকারণ নিয়ে যথেষ্ট নয়, অর্থাৎ ওই যে তার বাইরেরটা কি নয়, যথেষ্ট নয়। তাহলে আমার এখানে সঠিক উত্তর কোনটা হবে? 1 এবং 2। সঠিক উত্তর হবে কি 1 এবং 2, অর্থাৎ এটা হচ্ছে কি সঠিক উত্তর। এরপরে দেখি, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, এটা কার মতবাদ ছিল? অর্থাৎ এটা টলেমি বলেছিলেন, সূর্য কি বলে? চারিদিকে ঘুরে, অর্থাৎ সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে। তারপর দেখো, এরপরে সংকট উত্তরের দৃষ্টান্ত কয়ভাবে পাওয়া যায়? সংকট উত্তরের দৃষ্টান্ত কয়ভাবে পাওয়া যায়? আমরা জানি দুইভাবে কি পাওয়া যায়? সংকট উত্তরের দৃষ্টান্ত দুইভাবে পাওয়া যায়। এরপরে দেখো, একটি প্রকল্প যদি একাধিক ঘটনা ব্যাখ্যা করতে পারে, প্রকল্পের ওই শক্তিকে কি বলা হয়? একটি প্রকল্প যদি একাধিক ঘটনার ব্যাখ্যা করতে পারে, তাহলে তাকে কি বলা হয়ে থাকে? আরোহমূলক সমন্বয় বলা হয়ে থাকে। অর্থাৎ একটা থেকে একাধিক ঘটনার ব্যাখ্যা করে, সেটাকে বলা হচ্ছে কি আরোহ সমন্বয়। এরপর আমরা দেখি, প্রতিবেদক প্রকল্পের দৃষ্টান্ত কোনটি? অর্থাৎ কোনটা প্রতিবেদক প্রকল্প? যেমন ইতারের অস্তিত্ব, এটা হচ্ছে কি প্রতিবেদক প্রকল্প। একটা বিরুদ্ধে আরেকটা দিয়ে কি করা? ব্যাখ্যা করা ইতারের অস্তিত্ব। যেমন আমরা ওই যে মোবাইল ফোনের কথা বা বাতাসের শক্তি, এটা হচ্ছে কি ইতারের মাধ্যমে হয়ে থাকে। এরপরে দেখি, প্রতিবেদক প্রকল্প কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন? আলেকজান্ডার ব্রেন সর্বপ্রথম প্রতিবেদক প্রকল্প কথাটি ব্যাখ্যা করেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি আলেকজান্ডার ব্রেন। আমরা এরপরে দেখি, সংকট উত্তরের দৃষ্টান্তের প্রয়োজন হয় কখন? সংকট উত্তরের দৃষ্টান্ত যখন প্রতিদ্বন্দ্বী কোনো প্রকল্প থাকে, যখন কি থাকে প্রতিদ্বন্দ্বী কোনো প্রকল্প থাকে, তখন কি হয়? সংকট উত্তরের প্রকল্পের কি হয়? প্রয়োজন হয়। যেমন আমরা বলি যে সংকট উত্তরের দৃষ্টান্তটা কীরকম, একটা উদাহরণ দিই। মনে করে বাসায় চুরি হয়েছে। সো এখন বাসায় যে চুরি হলো, সো এখন চুর কী করলো? একটা ওই যে সিসি ক্যামেরা আমরা দেখলাম যে কি সেদিন তিনি বাটা জুতা বা বাটা স্যান্ডেল পরে আসছিল। তাহলে এখন যার কাছে কি আছে? বাটা স্যান্ডেল আছে, সেই চুর হতে পারে। তাহলে এটা আমরা সংকট থেকে উত্তরণের জন্য এই যে বাটা স্যান্ডেলকে ব্যবহার করা, এটা বলা হচ্ছে সংকট উত্তরের দৃষ্টান্ত। এরপরে যাই, যৌক্তিক বিভাগ কোন ধরনের পদক্ষেপের ক্ষেত্রে প্রযোজ্য হয়? অর্থাৎ কোন ধরনের পদের ক্ষেত্রে প্রযোজ্য হয় যৌক্তিক বিভাগ? জাতিবাচক পদের ক্ষেত্রে প্রযোজ্য হয়, কারণ আমরা জানি কি জাতিবাচক পদকে আমরা কি করি? তার অন্তর্গত উপজাতির মাঝে ভাগ করি। তাহলে সেটা হচ্ছে কি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে জাতিবাচক পদের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে। এরপর দেখো, উদ্দীপকের বর্ণিত বিষয়ে কোন ধরনের ব্যাখ্যা? এটা হচ্ছে কি লৌকিক ব্যাখ্যা। আমরা যে উদ্দীপকটা দিয়েছিলাম যে মিতি এবং তার ভাইয়ের মুগ্ধর, তো সুতরাং এটা হচ্ছে কি লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে কি হয়ে থাকে? প্রযোজ্য হয়ে থাকে। সো আজকের আমাদের 100টা MCQ এখানেই শেষ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। শুভকামনা, ভালো থাকো সবাই।